2021-22 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা। এই পরীক্ষাটার প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো সাধারণ জ্ঞানের প্রশ্ন যদি কঠিন করতে চায় প্রশ্নকর্তারা তাহলে ঠিক কতটা কঠিন করতে পারে। চলুন আজকে দেরি করব না, শুরুতেই দেখব প্রশ্নগুলো আসলে কোথা থেকে এসেছে, কেমনভাবে এসেছে, সবকিছুই অনুধাবন করব আজকের এই ভিডিওতে। চলুন প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি, যেটি জলবায়ুর নিয়ামক নয়। দেখুন, যেটি জলবায়ুর নিয়ামক নয়, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা কিসের কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে ভূগোলের কোশ্চেন বা জিওগ্রাফির কোশ্চেন। ভূগোল ইন্টারমিডিয়েটের যে ভূগোল প্রথম পত্র আছে, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের ভূগোলের যে প্রথম পত্র আছে সেই ভূগোল প্রথম পত্রের পঞ্চম চ্যাপ্টারের, ঠিক আছে, পঞ্চম চ্যাপ্টারের প্রথম দিক থেকে আসছে। পঞ্চম চ্যাপ্টারের একদম শুরুর দিক থেকে আসছে, যেটি জলবায়ুর নিয়ামক নয়। আমরা জানি জলবায়ু একটা জিনিস, আবহাওয়া একটা জিনিস। আবহাওয়া আর জলবায়ুর মাঝে মূলত পার্থক্য কি? আবহাওয়া হচ্ছে স্বল্প সময়ের তাপমাত্রা বা স্বল্প সময়ের প্রকৃতির আচরণকে বোঝায়, এবং জলবায়ু বলতে বোঝাবে 30 থেকে 40 বছরের গড় একটা আবহাওয়াকে বোঝাবে জলবায়ু বলতে। আর সেই জলবায়ুর নিয়ামক নয় হচ্ছে ভূমিক্ষয়, বাকি তিনটাই জলবায়ুর নিয়ামক। এরকম জলবায়ুর নিয়ামক আছে 9 থেকে 8 থেকে 9টা অথবা 10টা, ঠিক আছে। এই প্রত্যেকটা নিয়ামককে পড়ে এর মধ্য থেকে একটাকে বাদ দিয়ে যে প্রশ্নের উত্তরটা বের করতে হতো, তাহলে বোঝাই যাচ্ছে যে এই প্রশ্নটা আসলে কতটা কঠিন। এবং আগামী 29টা প্রশ্নের মধ্যেও আমরা দেখব 21-22 সেশনে আসলে প্রশ্নগুলা কতটা ডিফারেন্ট এবং কঠিন ধাঁচের হয়েছে। দ্বিতীয় প্রশ্নে আসি। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানে যে তফসিলে বর্ণিত হয়েছে, সংবিধানের যে তফসিলে বর্ণিত হয়েছে। বি ইউনিটে সাধারণ জ্ঞানে সংবিধান থেকে প্রশ্ন আসবেই, এটা একটা অবধারিত বিষয়। আর যদি প্রশ্ন সহজ করতে হয় তখন প্রশ্নকর্তারা সংবিধানের শুরুর দিক থেকে প্রশ্নটা করে, কিন্তু যদি প্রশ্ন কঠিন করার ইচ্ছা থাকে তখন সংবিধানের একদম ভেতর থেকে প্রশ্ন আসবে। কখনো আমরা দেখতে পাই অ্যামিকাস কিউরি, কখনো আমরা দেখতে পাই তফসিলের কত ভিতরের একটা বিষয় বর্ণিত আছে সেটা। তো এই বঙ্গবন্ধু যদিও হট টপিক ছিল 2021-22 সেশনে, কিন্তু এই সংবিধানের ভিতর থেকে প্রশ্ন আসাটা কিন্তু একটা কঠিন বিষয় ছিল। আর এই টপিকের নাম আমরা দিতে পারি বিখ্যাত ব্যক্তিত্ব। বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে। কারণ বঙ্গবন্ধু তখন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আলোচনায় ছিল এবং হট টপিক ছিল, কিন্তু বর্তমানে সে আলোচনায় নাই। অন্য রাজনৈতিক দল ক্ষমতায়, অন্য রাজনৈতিক দলের হর্তাকর্তা ব্যক্তিরা আজকে আলোচনায়। তাই আমরা এই বিখ্যাত ব্যক্তিত্ব টপিক নামে একটা আলাদা টপিকই রাখবো আমাদের কোর্সে, বা আমি যেই সব জায়গায় সাধারণ জ্ঞান পড়াবো সব জায়গায় বিখ্যাত ব্যক্তিত্বটাকে আলাদা করে পড়াবো। আমরা গত বছরও দেখেছি বিখ্যাত ব্যক্তিত্ব থেকে প্রশ্ন আসে, রাজনৈতিক বিখ্যাত ব্যক্তিত্ব, ওই টপিকগুলোকে আলাদা করেই পড়াবো। এর পরের কোশ্চেন আমরা চলে যাই। জানুয়ারি 3 নম্বর কোশ্চেন, জানুয়ারি 2022-এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশি ক্রিকেটারের নাম কি, বা বাংলাদেশি ক্রিকেটার কে? দেখো, এই পরীক্ষাটা বি ইউনিটের এই পরীক্ষাটা হয় জুন মাসের 4 তারিখে, জুন মাসের 4 তারিখে 2022 সাল, ঠিক আছে, 2022 সাল। আর এখানে জিজ্ঞেস করছে 2022 সালে জানুয়ারিতে নিউজিল্যান্ডের সাথে একটা অ্যাওয়ে সিরিজ হয় বাংলাদেশের। অ্যাওয়ে সিরিজ মানে হচ্ছে যেই সিরিজটা বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে খেলবে, ঠিক আছে। সেই অ্যাওয়ে সিরিজে আসলে সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিল? এখানে দেখা যাচ্ছে যে একটু যদি কোশ্চেনে আমরা মাথাটা ভালো করে খাটাই তাহলে আমরা উত্তরটা বের করে আনতে পারবো। এইখানে তাসকিন আহমেদের নাম দেখা যাচ্ছে, এবাদত হোসেনের নাম দেখা যাচ্ছে, তাইজুল আর সাকিবের নাম দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, নিউজিল্যান্ডের পিচগুলো থাকে হচ্ছে পেসারদের, মানে পেস বোলারদের সহায়ক উইকেট থাকে। সো এইখানে সাকিব আল হাসান প্রথমেই বাদ যাবে, তাইজুল ইসলামও বাদ যাবে শুরুতেই, বাকি থাকে তাসকিন আহমেদ আর এবাদত হোসেন। এখন এই বাকি দুইটা অপশনের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু মাথা খাটায় বা আনসারটা আসলে জানতে হবে। তখন সর্বোচ্চ উইকেট শিকারী ছিল হচ্ছে যে এবাদত হোসেন, ঠিক আছে। এবাদত হোসেন সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? এবাদত হোসেন এক টেস্টে 6 উইকেট পাওয়া সহ ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল, ওই সে ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ,
তো এইটা আসছে বিডি ক্রিকেট থেকে বা বাংলাদেশ ক্রিকেট থেকে। আমি সবসময় বলি যে বাংলাদেশ ক্রিকেট সাধারণ জ্ঞানের অন্যতম একটা বড় অংশ, বিডি ক্রিকেট। তারপরে কোশ্চেন আমরা আসি 4 নম্বরে, যেটি সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়ের নাম। তখন এই যে বললাম 4 জুনে পরীক্ষা হয় আর এপ্রিল মে মাসে একটা ঘূর্ণিঝড় হয়, যে ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন আসাটা মোটামুটি একটা অবধারিত ছিল। এইটা একটা সাম্প্রতিক কোশ্চেন, আর সেই ঘূর্ণিঝড়ের নাম ছিল অশনি। এখন তোমরা যখন পরীক্ষা দিবা পরবর্তী ব্যাচ, তখন কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে না। বিগত বছর কি হয়েছে, তোমাদের যদি ঘূর্ণিঝড়ের নাম বা তৎকালীন সময়ে কোনো দুর্যোগের নাম বা দুর্যোগ সম্পর্কে জানতে চাই, সেটা হবে হচ্ছে তোমাদের পরীক্ষার ঠিক 1-2 মাস আগে ঘটা কোনো দুর্যোগকে বা 3 মাস আগে ঘটা কোনো দুর্যোগকে, এরকম 2-3 বছরের আগের দুর্যোগের নাম তখন জানতে চাইবে না। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমরা রাখতে পারি সাম্প্রতিকে। এই কোশ্চেনটা হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যাই আমরা। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, বোঝাই যাচ্ছে এইটা হচ্ছে অর্থনীতির ট্যাক্স বা কর। ঠিক আছে, এটা হচ্ছে অর্থনীতির। আমরা এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন বলতে পারি না, ম্যাক্সিমাম 4টা কোশ্চেন দেখলাম, 4টার মধ্যে 2টা সাম্প্রতিক কোশ্চেন এবং 2টা একটা দেখতে পাইলাম ভূগোলের কোশ্চেন, একটা হচ্ছে দেখতে পাইলাম পৌরনীতির ওইটা কি বলে পৌরনীতির সংবিধান থেকে কোশ্চেন দেখতে পাইলাম। সো এইখানে আবার অর্থনীতির কোশ্চেন দেখতে পাচ্ছি। মানে আমরা মূলত এই 2021-22 সেশন এবং 20-21 সেশন, এই 2টা সেশনের কোশ্চেন ঘাটলে দেখতে পাবো এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম আমাদের ইন্টারমিডিয়েটের যেসব বই আছে সেই সব বইয়ের থেকে কোশ্চেনগুলো আসছে। এখন কিন্তু আবার প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, হ্যাঁ রাজস্ব নয়, এটা হচ্ছে টোল ও লেভি। যেমন আমরা টোল দেই কখন, টোল দেই হচ্ছে আমরা যখন একটা ওভারব্রিজ, একটা ফ্লাইওভার পার করে যাই। যেমন আমরা হচ্ছে যে যাত্রাবাড়ির যে ফ্লাইওভার আছে সেই মেয়র হানিফ ফ্লাইওভার যখন আমরা ক্রস করি তখন কি করি, একটা টোল দিই। মোটরসাইকেল টোল হচ্ছে 10 টাকা, বাকি কার টোল কত আমি জানি না। সো ওই টোল যে দেই সেই টোলটা হচ্ছে কি আমি এক্সট্রা সুবিধা যে লাভ করতেছি। যেমন আমি যদি নিচে দিয়ে, যেমন ধরো হচ্ছে যে ঢাকা মেডিকেল পলাশির সামনের থেকে আমি যদি নিচে দিয়ে শনি রাখা রায়ের বাগের দিকে যেতে চাইতাম, আমার তো যাত্রাবাড়ির ওই নিচের জ্যামেই তো 2 ঘন্টা সময় লেগে যেত, কিন্তু আমি উপর দিয়ে চলে যাচ্ছি 20 মিনিটে। ঠিক আছে, এই যে আমি এক্সট্রা ফ্যাসিলিটি ভোগ করতেছি এই জন্যই কিন্তু আমি টোল দিচ্ছি। তাই এইটা হচ্ছে কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়। ঠিক আছে, রাজস্ব তো আলাদা জিনিস, আর এই যে আমি এক্সট্রা ফ্যাসিলিটিটা নিচ্ছি এই জন্যই হচ্ছে টোলটা দিচ্ছি, এই জন্যই এটা কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়। এটা হচ্ছে অর্থনীতির কোশ্চেন। তারপরের কোশ্চেন আমরা আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হলো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই প্রশ্ন আসে, সবসময় প্রশ্ন আসে। সো প্রতিষ্ঠাকালীন 3টা অনুষদ কি কি, সেটা হচ্ছে কলা, বিজ্ঞান ও আইন। প্রথম অপশনটাই কলা, বিজ্ঞান ও আইন। কলা মানে হচ্ছে মানবিকের যে সাবজেক্টগুলো আছে, যেমন ইংরেজি, বাংলা, ইতিহাস, এই বিষয়গুলো হচ্ছে কলার বিষয়বস্তু। তারপর হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে বিজ্ঞানের বিষয়গুলো, জুলজি, বোটানি। হ্যাঁ, তারপরে এরপরে আসে আইন। আইন একটা নিজেই অনুষদ এবং নিজেই একটা ডিপার্টমেন্ট, একটা অনুষদে একটাই ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে রয়্যাল একটা সাবজেক্ট। তোমাদের যদি কারোর আইনে পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখন থেকে খুব ভালো করে পড়তে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এটা আসলে টপ 100-এর মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। সো আইন বিভাগে কারোর পড়ালেখার ইচ্ছা থাকলে শুরু থেকেই কি করতে হবে, শুরু থেকেই ওইভাবে প্রিপারেশন নিতে হবে যেন টপ 100-এ থাকতে পারো। ওকে, 7 নম্বরে আসি। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হলো, অন্যতম উপাদান কি, পরিবেশ উন্নয়ন, চাহিদা সৃষ্টি, বাজার সৃষ্টি নাকি জনসৃষ্টি? এটা হচ্ছে পরিবেশ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান। এটাও অর্থনীতির কোশ্চেন আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, অর্থনীতির কোশ্চেন আমরা ধরে নিতে পারি। তারপরে 8 নম্বরে আসি। বাংলাদেশের যে জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়, ঠিক আছে, এইখানে দেখো কনফিউশনটা আসলে লাগে কোথায়। এই যে পাবনায় যে কি আছে, পাবনায় যে তোমার হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই কনফিউশনটা লাগে। সবাই ভাবে হচ্ছে এই পাবনাটাই হচ্ছে প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প। আসলে প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প রূপপুর না, প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় কোথায়, নরসিংদীতে। ঠিক আছে,
প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় আসলে নরসিংদীতে। আর 2022 সালে যখন পরীক্ষাটা হয় তখন মূলত এই রূপপুর পারমাণবিক ছিল আলোচনার তুঙ্গে। সো অপশনটা দেওয়াই কনফিউশনের জন্য, ঠিক আছে, কনফিউজ করে দেওয়ার জন্যই অপশনটা দেওয়া। এটাকে আমরা সাম্প্রতিক কোশ্চেন ধরে নিতে পারি আমরা, ঠিক আছে। যদিও এটাকে অনেকে মনে করতে পারে বাংলাদেশের যা কিছু প্রথম বা বিশ্বের যা কিছু প্রথম নামক একটা টপিক আছে সেই টপিকের অন্তর্ভুক্ত, আসলে ব্যাপারটা তেমন না। এই অপশনটা দেওয়াই হচ্ছে রূপপুর আলোচনায় থাকার কারণে। তারপরের কোশ্চেন আমরা যাই, 9 নাম্বার, ইভিএম দ্বারা কি বোঝায়? আচ্ছা, এটাও সাম্প্রতিক কোশ্চেন, কারণ তখন মাত্রই নির্বাচন কমিশনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আসে, ঠিক আছে, 2022 সালের কথা বলতেছি। সো ওই সময়টাতে কি হয়, ওই সময়টাতে হচ্ছে যে নির্বাচন কমিশন, ভোট, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই জিনিসগুলো খুব আলোচনায় ছিল, ঠিক আছে। এটাকে সাম্প্রতিক ধরেই আমরা আগাচ্ছি, ঠিক আছে, সাম্প্রতিক। সাম্প্রতিক এই জিনিসটাকে সাম্প্রতিক ধরেই আগাচ্ছি, কারণ 2022 সালে ইভিএম জিনিসটা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন দুইটাই প্রচুর আলোচনায় ছিল। পরের কোশ্চেন আমরা চলে যাই, 10, জাতিসংঘ স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এইখানের ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে আমরা জানতাম জাতিসংঘের দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে, দাপ্তরিক ভাষার সংখ্যা 6টা। কিন্তু এইখানেও কোশ্চেনটা দেওয়া হচ্ছে একটা কনফিউশন লাগানোর জন্য, কারণ জাতিসংঘের 7ম ভাষা হওয়ার একটা প্রস্তাবনা ছিল হচ্ছে বাংলা ভাষার। কিন্তু বাংলাদেশ হচ্ছে বাংলা ভাষার প্রধান ধারক এবং বাহক। সেই বাংলাদেশ জাতিসংঘে কর দেয় হচ্ছে 0.01%, 0.01%, ঠিক আছে। এখন বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা করার জন্য, যেই ব্যাপারটা দরকার ছিল সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের কর বৃদ্ধি করা বা করের পার্সেন্টেজটা বৃদ্ধি করা। জাতিসংঘে তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মোমেন, ঠিক আছে। তাকে বলা হয় যে করের পরিমাণটা বৃদ্ধি যদি করা হয় তাহলে বাংলাকে 7ম ভাষা হিসাবে কি করা হবে, দাপ্তরিক ভাষা স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু সেই আব্দুল মোমেন বা বাংলাদেশ কেউ এই কর বৃদ্ধি করতে সামর্থ্যবান ছিল না বা কর বৃদ্ধি করতে রাজিও ছিল না। তাই দাপ্তরিক ভাষা 6টাই থেকে যায়, বাংলা আর কি হয় না, বাংলা আর জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি বা মর্যাদা পায় না। সো এই কোশ্চেনটা মূল ব্যাপারটা, এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা 2022 সালের এপ্রিল মে এই 2 মাস প্রচুর আলোচনায় ছিল। সো এইখান থেকে কোশ্চেনটা আসা, এটা একদম পিওর সাম্প্রতিক কোশ্চেন, সাম্প্রতিক। তারপরে 11 নম্বরে আসি, জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম। আচ্ছা, জাতিসংঘ নিয়ে সবসময় কোশ্চেন আসে। সো জাতিসংঘের এটা একটা অন্যতম বড় অঙ্গ সংগঠন, সেটা হচ্ছে ইউনিফেম। জাতিসংঘ যখন 1945-এ গঠিত হয় তখন এই নারী উন্নয়ন সংস্থা, তারপরে হচ্ছে তার বিশ্ব ব্যাংক, তারপরে হচ্ছে এইরকম আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, IMF, এই প্রতিষ্ঠানগুলোকে একসাথে নিয়ে, UNHCR, ইউনিসেফ, এগুলো সবগুলোকে একসাথে নিয়েই কিন্তু জাতিসংঘ তার যাত্রাটা শুরু করে, ঠিক আছে। আর এই সংগঠনগুলোর, এই সংস্থাগুলোর নাম কিন্তু সবসময় পড়া লাগে। জাতিসংঘ, ইউনাইটেড নেশন, ঠিক আছে, আমি UN লিখে রাখলাম, মানে হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। সো এই জিনিসগুলো সবসময় আমাদের পড়া লাগবে, কারণ জাতিসংঘ হচ্ছে সাধারণ জ্ঞানের বাজারে সবচেয়ে হট টপিকের একটা টপিক। পরবর্তী কোশ্চেনে আমরা আসি। পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পাবো 12 নম্বর, আঞ্চলিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা ছিল, ঠিক আছে, এখন কিন্তু আর সে নাই। সো দেখো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের এসকাপ এর 78তম অধিবেশনে উপস্থাপিত হয়েছে। কয়টা তার দাবি উপস্থাপিত হয়েছে? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা যদি কোশ্চেনের দিকে লক্ষ্য করো, উত্তরটা কিন্তু এখানের মধ্যেই আছে। দেখো, তার নাম হচ্ছে শেখ হাসিনা, কিন্তু সে প্রধানমন্ত্রী এবং এইখানে সম্মান দিয়ে লাগানো হলো মাননীয়, ঠিক আছে। যখন কাউকে কি করা হয়, ওয়াইলিং করা হয়, বাটারিং করা হয়, তখন তার নামের আগে এইরকম বেশ কিছু বিশেষণ লাগে,
তাকে সম্মানিত করার চেষ্টা করা হয়। সো সম্মানিত করার চেষ্টা যখন এইভাবে করা হয় তখন এইখানে অপশনে কি কি আছে দেখো, 2 3 4 5। তার মানে তার প্রস্তাবনা কয়টা, প্রস্তাবনা তার কয়টা আহ, তার কয়টা প্রস্তাব জাতিসংঘে কি হয়েছে, উত্থাপিত হয়েছে। হ্যাঁ, সো এইখানে সর্বোচ্চ বেশিটাই হবে, খুব স্বাভাবিক। কারণ কি, কারণ হচ্ছে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নতেই। বোঝাই যাচ্ছে যে উত্তর এইখানে কি হবে, উত্তর এখানে 5টা হবে। এইখানে এই প্রশ্নটাকে সাম্প্রতিকও বলা চলে, আবার বলা চলে হচ্ছে কি, একে তো সাম্প্রতিক, 2 হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব। বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে। এরপরে 13 নম্বর কোশ্চেনে আসি, যেটি বাজারের বৈশিষ্ট্য নয়। এইটা একদম পিওর অর্থনীতির কোশ্চেন। অর্থনীতি প্রথম পত্রে, ইন্টারমিডিয়েট অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে কোশ্চেন আসছে। সেটা হচ্ছে একদম প্রথম লাইনেই কিন্তু লেখা আছে, একদম প্রথম লাইনে, ওই অধ্যায়ের প্রথম লাইনেই লেখা আছে যে বাজারের বৈশিষ্ট্য নয় কোনটি। বাজারের বৈশিষ্ট্য নয় হচ্ছে নির্ধারিত স্থান। এইটা বাজারের বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, অর্থনীতির ভাষায় এটা হচ্ছে বাজারের বৈশিষ্ট্য নয়, কিন্তু আমরা নর্মালি আনুষঙ্গিকভাবে কি করি, বাজারের বৈশিষ্ট্য হিসাবে নির্ধারিত স্থানকে ধরে রাখি, কিন্তু অর্থনীতির ভাষায় বাজারের বৈশিষ্ট্য নয় নির্ধারিত স্থান। সো এই কোশ্চেনটা একদম অর্থনীতি থেকে আমি চ্যাপ্টার সহ বলে দিলাম, ঠিক আছে। ওই চ্যাপ্টারের নামই বাজার, অর্থনীতি, ওই চ্যাপ্টারের নামই হচ্ছে বাজার চ্যাপ্টার। ওকে। 14, কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্যাশ ফিফা ফুটবল বিশ্বকাপ আসর। আচ্ছা, এটা হচ্ছে খেলাধুলার থেকে, এটা একদম খেলাধুলা এবং সাম্প্রতিক। খেলাধুলার প্রশ্ন সবসময় সাম্প্রতিকই থাকে। হ্যাঁ, খেলাধুলার যে প্রশ্ন, সেই প্রশ্ন সাম্প্রতিক ছাড়া থাকে না। সেটা হচ্ছে 22তম ফুটবল বিশ্বকাপ আসর, ঠিক আছে, 22তম ফুটবল বিশ্বকাপ আসর। কারণ খেলাধুলার প্রশ্ন সাম্প্রতিক ছাড়া আমি কখনো দেখি নাই যে খেলাধুলার প্রশ্ন ইতিহাস থেকে আসছে। এটা সবসময় সাম্প্রতিকের কোশ্চেন থাকে, সাম্প্রতিকভাবেই এটাকে পড়তে হয়, খেলাধুলার টপিকগুলো পড়তে হয় সাম্প্রতিকভাবে। এরপরের কোশ্চেন আসি, প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ, আবার অর্থনীতি, ঠিক আছে। প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ এটা হচ্ছে কি, ভোগের বৃদ্ধি। যখন ভোগের বৃদ্ধি হয় তখন প্রান্তিক উপযোগ কি করে, হ্রাস পায়, ঠিক আছে। প্রান্তিক উপযোগ কখন হ্রাস পায়, যখন ভোগের বৃদ্ধি হয় তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায়। 16, আসো, জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় জয় বাংলা কবে। মানে জয় বাংলা কিন্তু এটা জাতীয় স্লোগান হিসেবেও ঘোষিত হয়। হ্যাঁ, এটা কবে হয় দেখো, পরীক্ষা হয়েছে জুনের শুরুতে, আর এইখানে তারিখগুলো দেওয়া হচ্ছে মার্চের, ঠিক আছে। তার মানে গ্যাপ কয় মাস, মার্চ এপ্রিল মে, 3 মাসের গ্যাপ। সো বুঝতে পারতেছো যে সাম্প্রতিক কোশ্চেনগুলো কোত্থেকে আসে, হ্যাঁ, কত ডিফারেন্স সময়ে আসে। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে কি, সাম্প্রতিকে তারিখ আসে কিন্তু অনেক, সাম্প্রতিক সময়ের যে ব্যাপারগুলো সেগুলোতে কি আসে, প্রচুর পরিমাণ তারিখ আসে। এটা হচ্ছে 2 মার্চ, ঠিক আছে। এটা আসলে যারা ওইভাবে পড়বে না বা জানবে না সাম্প্রতিক তারিখগুলো, তারা একটু ঝামেলায় পড়বে। ইতিহাস থেকে তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না বললেই চলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক থেকে কিন্তু তারিখ আসে। সো সাম্প্রতিকের তারিখগুলো কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না, এটা তোমরা এখন বুঝছো, তোমরাই বুঝবা যে পড়তে হবে নাকি বাদ দিবা। পরের কোশ্চেনে আসো, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয় কোনটা। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে যে সহজ উন্নয়ন ব্যবস্থা, এটা ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়। আর প্রশ্ন আসছে আইসিটি থেকে, ঠিক আছে, আইসিটি থেকে। এখন আইসিটি থেকে কিন্তু এখনো প্রশ্ন আসে, আগেও প্রশ্ন আসতো। সো আইসিটির যে চ্যাপ্টারগুলো আছে বা আইসিটির একটা যে সাধারণ জ্ঞান পার্ট আছে, এটা কখনোই কি করা যাবে না, স্কিপ করা যাবে না। তারপরে আসো, G7 ভুক্ত একমাত্র এশিয়ার দেশ। দেখো, এটা হচ্ছে সংস্থার প্রশ্ন, সংস্থা। এরকম G7 এর মতো G77, ভালনারেবল 20 মানে V20, তারপরে হচ্ছে যে ব্রিক্স, তারপর হচ্ছে ন্যাটো, এই যে সংস্থাগুলো আছে, আমি সংস্থাগুলোর নাম বললাম, এরকম আর অনেকগুলো সংস্থা আছে। এই কোনো সংস্থা কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। এই সংস্থাগুলোর হচ্ছে কি দেখতে হবে, এই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়, এই সংস্থাগুলো কখন তাদের যাত্রা শুরু করছে, হ্যাঁ, এই জিনিসগুলো কি করতে হবে, এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। এখন দেখো যে G7 ভুক্ত যে একমাত্র এশিয়ার দেশের কথা বলছে, এখানে রাশিয়া কিন্তু শুধুমাত্র এশিয়ার দেশ নয়, রাশিয়াকে মহাদেশীয় হিসাবে ফেরানো হয় হচ্ছে কোথায়, ইউরেশিয়া নামক মহাদেশে, ঠিক আছে। কারণ রাশিয়া একটা বড় দেশ, সাথে তুরস্কও আছে, এই 2টা দেশ নিয়ে ইউরেশিয়া মহাদেশ বলা হয় বা ইউরেশিয়া ধরা হয়।
বাকি আছে ভারত, চীন এবং জাপান। আর G7 এইটা হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ অফ 7। এটা হচ্ছে জাপান হচ্ছে একমাত্র সদস্য, এশিয়ার সদস্য। তারপরে আসি জরুরি সেবা নম্বর 105 এ ফোন করলে যে সেবা পাওয়া যায়। দেখো এইটা হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন, কারণ এর আগের বছরও কিন্তু এর আগের 2 বছরও এই জরুরি সেবা থেকে প্রশ্ন আসছিল। তার মানে এই ব্যাপারটা হচ্ছে তৎকালীন 999, হ্যাঁ 999, তারপরে হচ্ছে যে 103, তারপরে হচ্ছে 105, এরকম জাতীয় সেবাগুলো, আরো বেশ কিছু জাতীয় সেবা কি করছে তৎকালীন সরকার চালু করছে। সো এইটা সাম্প্রতিক কোশ্চেন, সাম্প্রতিকভাবেই কোশ্চেনটা আসছে এবং পরপর 3 বছর এরকম কোশ্চেন আসছিল। আচ্ছা, এইটার যদি করা হয়, এটার যদি কল করা হয়, তাহলে জাতীয় সেবার জাতীয় পরিচয়পত্র এই সেবাটুকু পাওয়া যাইতো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে দেখো 2022 সালে কিন্তু কি হয়, জনশুমারি ও গৃহগণনা হয়। এখন জনশুমারি গৃহগণনায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র কিন্তু ওই জনশুমারি গৃহগণনা থেকেই বের হয়ে আসে। তাই 2022 সালের কোশ্চেনটা স্বাভাবিকভাবে রিলেটেড ছিল। ঠিক আছে, এরপরে 20 নম্বরে আসি আমরা। দেখি বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে, সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এটাকে আমরা ইতিহাসের কোশ্চেন বলতে পারি, বাংলার ইতিহাস। ঠিক আছে, ইতিহাসের কোশ্চেন বলতে পারি। বাংলার ইতিহাস থেকে এরকম 1-2টা করে কোশ্চেন প্রত্যেক বছরই আসে। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ এই যে আমাদের যে সুলতানরা ছিল সেই সুলতানদের একজন। সো এইখান থেকে কোশ্চেনটা আসছে। পরবর্তী কোশ্চেন আসি 21, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটা? ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যান মানে ডেল্টা ব্যাপারটা কি? ডেল্টা ব্যাপারটা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। এখন তোমরা তো জানো বাংলাদেশ কি, বাংলাদেশ হচ্ছে বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। ঠিক আছে, এই ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ডস। আর পরিবেশ বিষয়ক যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, পরিবেশ বিষয়ক যে ব্যাপারগুলো আছে এইগুলোতে সাধারণত নেদারল্যান্ডস তোমার করে থাকে, সহায়তা করে থাকে। যেমন বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। ঠিক আছে, আর এই তোমার হচ্ছে পরিবেশ বিষয়ক যে সংস্থা আছে সেটার সদর দপ্তর হচ্ছে কোথায়? আমস্টারডামে। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী। ওকে, সো এই প্রশ্নটা আসছে কোত্থেকে? এই প্রশ্নটা তখন বাংলাদেশকে সহায়তা করছিল। সো এইটা আসছে হচ্ছে সাম্প্রতিক থেকে বলা চলে, সাম্প্রতিক। এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। তারপরে 22, মারিওপোল ইউক্রেনের কি? মারিওপোল জিনিসটা ইউক্রেনের একটা শহর, নাকি একটা বিমান ঘাঁটি, নাকি একটা সাবমেরিন, নাকি একটা বিনোদ কেন্দ্র, মানে বিনোদন কেন্দ্র? সো দেখো 2022 সালের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইউক্রেন আর রাশিয়া ভালোবাসা শুরু করে, মানে যুদ্ধ লাগানো শুরু করে। তো এই যুদ্ধটা 2022 সালে ছিল একদম হট টপিক। ঠিক আছে, এই কোশ্চেন আসবেই, ইউক্রেন রাশিয়া থেকে একটা কোশ্চেন আসবে, এটা সবাই জানা ছিল। সো এই মারিওপোল যে জায়গাটা, সেটা হচ্ছে একটা বন্দর নগরী। এই বন্দর নগরীতে, বন্দর নগরী মানে তো বুঝো চট্টগ্রাম যেমন আমাদের বন্দর নগরী, এই মারিওপোল হচ্ছে কি একটা বন্দর নগরী। এই বন্দর নগরীতে যে কাজটা করে, রাশিয়া হচ্ছে পরীক্ষার কিছুদিন আগে একটা আক্রমণ করে। এই আক্রমণ করার ফলে মারিওপোল শহরটা একটা হচ্ছে কি, মারিওপোল শহরটা আন্তর্জাতিক খবরের শিরোনামে চলে আসে। আর তাই এখান থেকে প্রশ্নটা আসছে, মারিওপোল ইউক্রেনের একটি বন্দর নগরী। এটা সাম্প্রতিক কোশ্চেন, সাম্প্রতিক কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যাই আমরা। 23 নম্বর কোশ্চেন, পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র দেশের নাম কি? আচ্ছা দেখো, এটাও সাম্প্রতিক কোশ্চেন। সাম্প্রতিক কিভাবে আমি ব্যাখ্যা করতেছি, সাম্প্রতিক লিখে নিয়ে আগে। দেখো পরীক্ষাটা আমার বারবার বলতে হচ্ছে পরীক্ষা কবে হয়েছে, এর মূল কারণ হচ্ছে সাম্প্রতিক কোশ্চেনগুলো আসলে ওই বেসিসেই করা। হ্যাঁ, তাই এটা বোঝানোর জন্য লাগতেছে। দেখো দেখো তখন ব্রিটেনের রানী ছিল কে জানো? ব্রিটেনের রানী ছিল দ্বিতীয় এলিজাবেথ, তার জীবনের শেষ পর্যায়ে আর কি। তখন এই ব্রিটেনের রানী কিন্তু এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশের রানী। এর মধ্যে আরেকটা মানে
বারবাডোস যে দেশটা, এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে, ঠিক আছে, উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে। তোমরা ওই যে যারা ক্রিকেট খেলা দেখো, তারা তোমার একটাই দেখো না, একটা দেশকে দেখো না, ওয়েস্ট ইন্ডিজ। আসলে মানচিত্রে ওয়েস্ট ইন্ডিজ নামক কিন্তু কোনো দেশ কি পাবা না, খুঁজে পাবা না, ঠিক আছে। এই যে বারবাডোস, তারপর হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তারপর হচ্ছে গ্রানাডা, হ্যাঁ, এরকম আরো বেশ কিছু দ্বীপ 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 মিলে একটা দেশ হয়ে খেলে, সেটার নাম হচ্ছে কি, ওয়েস্ট ইন্ডিজ। তো মূলত হচ্ছে এই বারবাডোস ইউকের যে রানী আছে, রানী এলিজাবেথ, সেই রানীদের অধীনে ছিল। কিন্তু এই পরীক্ষার কিছুদিন আগে, মানে মে মাসে, বারবাডোস কি করে, রানী তাদের যে রানী, রাজা রানী, সে রাজা রানীর থেকে দ্বিতীয় এলিজাবেথকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে পৃথিবীর নবীনতম দেশ হিসাবে নিজেদের যাত্রা শুরু করে। আর এখান থেকে প্রশ্নটা আসে যে বারবাডোস হচ্ছে কি পৃথিবীর নবীনতম দেশ তখন 2022 সালের জুন মাসে। এরপরে আসো 24, যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়। রাঙামাটির ছাদ বলা হয়, রাঙামাটির ছাদ বলা হয় হচ্ছে সাজেক ভ্যালিকে। দেখো এই সাজেক ভ্যালিতে তোমরা যারা গেছো, তোমরা খুব ভালো করে জানো সাজেক ভ্যালিতে যাইতে হয় হচ্ছে কি দিয়ে, খাগড়াছড়ি জেলা দিয়ে, বাংলাদেশের খাগড়াছড়ি জেলা দিয়ে সাজেক ভ্যালিতে যাইতে হয়। কিন্তু তোমরা অনেকেই এই জিনিসটা জানো না যে এই সাজেক ভ্যালি আসলে সম্পূর্ণ রাস্তাটুকু যদিও সাজেক ভ্যালি দিয়ে আসতে হয়, খাগড়াছড়ি দিয়ে আসতে হয়, কিন্তু এই জায়গাটা অবস্থিত আসলে রাঙামাটিতে। রাঙামাটি দিয়ে যাওয়া যায় না, বাট এটার অবস্থান রাঙামাটিতে, ঠিক আছে। এবং এটার রাঙামাটির সবচেয়ে উঁচু জায়গা, এই জন্যই এটাকে বলা হয় রাঙামাটির ছাদ, ঠিক আছে, রাঙামাটির ছাদ। আর এই প্রশ্নটা যদি বলি কোত্থেকে আসছে, এটা হচ্ছে ভৌগোলিক বাংলাদেশ থেকে আসছে, ভৌগোলিক বাংলাদেশ। ভৌগোলিক বাংলাদেশ থেকে কিন্তু আমরা এরপরেও কোশ্চেন আসতে দেখছি, ঠিক আছে। সো ভৌগোলিক বাংলাদেশ কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ভালো করে দেখতে হবে, আমাদের ভালো করে পড়তে হবে। সো এরপরের কোশ্চেন আমরা চলে যাই। দেখো এনএসআই নিচের যেটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এটা হচ্ছে ল্যান্ড কার্ডের সাথে জড়িত, এটা আইসিটির কোশ্চেন, ঠিক আছে, আইসিটির কোশ্চেন। এনএসআই নিচের যেটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এটা হচ্ছে ল্যান্ড কার্ডের সাথে। তারপরে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয় যে স্থানে আয়োজিত হয়, অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়। আচ্ছা, সুবর্ণ জয়ন্তী মানে কত বছর? গত ক্লাসে আমরা বলেছিলাম সুবর্ণ জয়ন্তী মানে হচ্ছে 50 বছর, ঠিক আছে। আর এই সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর। এখন দেখো 1971 সালে যে যুদ্ধ হয়, এখন সেই যুদ্ধে, হ্যাঁ মনে আছে যে মেডিসন স্কোয়ারে একটা অনুষ্ঠান হয়, হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ, যেখানে তোমার হচ্ছে যে জর্জ হ্যারিসন পারফর্ম করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারতীয় সেতারাবাদক হচ্ছে যে রবি শঙ্কর, হ্যাঁ, যেখানে পারফর্ম করে। সো 50 বছর পরে, স্বাধীনতার 50 বছর পরে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সেই একই জায়গায়, ঠিক আছে, এই যে মেডিসন স্কোয়ার গার্ডেনে আবার প্রোগ্রাম হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, মানে হচ্ছে স্বাধীনতাকে সামনে রেখে। তাই এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে এটা মেডিসন স্কোয়ার গার্ডেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হয়েছে। এখন প্রশ্নটা সাম্প্রতিক, যেমন প্রশ্নটা যদিও সাম্প্রতিক, বাট এটাতে একটা ইতিহাসের ছোঁয়া আছে, ঠিক আছে, এটাতে একটা কি আছে, ইতিহাসের ছোঁয়া আছে। কেউ যদি এই প্রশ্নটা সাম্প্রতিকভাবে নাও পড়ে, বাট পরীক্ষার হলে যদি শুধু দেখে, আইকিউ দিয়ে কি করতে পারবে, আইকিউ দিয়ে এটাকে তুলে আনতে পারবে, মানে আনসারটা তুলে আনতে পারবে। এরপরে দেখো 27 নাম্বার, নিজেকে জানো, বিখ্যাত একটা উক্তি, এটা আমার বলা লাগবে না মনে হয়, ঠিক আছে। এটা হচ্ছে নো দাই সেলফ, হ্যাঁ, নো দাই সেলফ, বিখ্যাত উক্তি সক্রেটিসের, ঠিক আছে, বিখ্যাত উক্তি। এটা হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব বা বিখ্যাত উক্তির থেকে আসছে। এই নো দাই সেলফ শুনে নাই, কিন্তু বাংলাদেশে পড়ালেখা করছে বা বিশ্বে পড়ালেখা করছে এরকম মানুষই হয়তো খুঁজে পাওয়া যাবে না। তারপরে আসি, স্বর্ণপাম চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার। আচ্ছা, 4টা চলচ্চিত্র উৎসবের কথা এখানে বলা আছে। ভেনিস, ঠিক আছে, ভেনিস হচ্ছে ইটালির শহর, তারপর হচ্ছে বার্লিন জার্মানির শহর, শিকাগো আমেরিকার শহর, আর কান ফ্রান্সের শহর, ঠিক আছে। এর 4টা শহরের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসব, ঠিক আছে। বাংলাদেশের বেশ কিছু মুভি একাধিকবার এই কান চলচ্চিত্র উৎসবে কি পাইছে, নমিনেশন পাইছে এবং বেশ কিছু পুরস্কারও পাইছে। এই স্বর্ণপাম
হ্যাঁ, স্বর্ণপাম, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা চলচ্চিত্র ছিল। এই চলচ্চিত্রটা কি পাই? কান চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার পাই। আচ্ছা, এইটা হচ্ছে পুরস্কার টপিক থেকে, ঠিক আছে, পুরস্কার টপিক থেকে। আর পুরস্কার টপিক থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে, প্রায় বলতে প্রত্যেক বছর একটা করে আসে। আচ্ছা, লাস্ট দুইটা কোশ্চেন। টেকসই উন্নয়ন লক্ষ্য এর যে লক্ষ্যমাত্রাটি মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করে, মানসম্মত শিক্ষা। আচ্ছা দেখো, টেকসই উন্নয়ন লক্ষ্য মানে হচ্ছে এসডিজি, ঠিক আছে, এসডিজি। এসতে হচ্ছে সাস্টেইনেবল, ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, আর জিতে হচ্ছে কি গোলস। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কয়টা বা গোলস কয়টা? গোলস হচ্ছে 17টা। এখন প্রত্যেকটা প্রশ্ন নিয়ে মানে প্রত্যেকটা গোলস নিয়ে আলাদা আলাদা ভাবে কি করতে চাইছে, আলাদা আলাদা ভাবে পড়তে বলছে মূলত, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রশ্ন যদি আলাদাভাবে পড়ো তাহলে হচ্ছে বুঝতে পারতাম। এখন দেখো, দুইটা জিনিস আছে, ঠিক আছে, একটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটার মেয়াদ অলরেডি শেষ, আর একটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এম এমডিজি, এটা হবে হচ্ছে এমডিজি, ঠিক আছে। এইটার মেয়াদ আসলে হচ্ছে 2000 থেকে 2015 পর্যন্ত ছিল। আর এইটার মেয়াদ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল মানে তো বুঝতেছো যেটা স্থায়ী, ঠিক আছে। এইটার মেয়াদ হবে কত? এটার মেয়াদ হচ্ছে 16 থেকে নিয়ে 30 পর্যন্ত। তার মানে এইটার পড়ালেখা এখনো করা লাগবে। এর পরবর্তীতে পৃথিবী যেই ধাপে, জাতিসংঘ বা পৃথিবী যেই ধাপে কি করবে, নতুন ভাবে হচ্ছে যে প্রজেক্ট হাতে নেবে, সেই প্রজেক্টটা পড়া লাগবে। সো এইটা জানতে চাইছিল 2022 সালে। তখন জানতে চাইছে যেই মানে 17টা যে গোলস, 17টা গোলসের প্রত্যেকটা গোলসই কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে কাজ করে, ঠিক আছে, আলাদা আলাদা লক্ষ্য নিয়ে কাজ করে। সো এইখানে মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করে কোন গোলসটা? এটা হচ্ছে 4 নাম্বার গোল, ঠিক আছে, 4 নাম্বার গোল, এসডিজি 4, এটাকে বলা হচ্ছে এসডিজি 4। আর 30 নাম্বারে আসো, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ড্যাশ মন্ত্রণালয়ের অধীন। আচ্ছা দেখো, এই যে ঘূর্ণিঝড় অশনির কথা বললাম না, এই অশনির পরে কিন্তু বেশ কিছু কথা উঠছিল, ঠিক আছে। আসলে ঘূর্ণিঝড়টাতে বাংলাদেশের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় সুন্দরবন অঞ্চলে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে। তাই এইখানে ব্যাপারটা চলে আসে, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, ঠিক আছে। আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। সো এই ব্যাপারটা। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা কোত্থেকে আসছে এটা বলা দরকার। লাস্ট কোশ্চেনটা আসছে হচ্ছে এটা সাম্প্রতিক কোশ্চেন, ঠিক আছে। কেন সাম্প্রতিক কোশ্চেন? কারণ এই ঘূর্ণিঝড় অশনি যদি না হইতো তাহলে কিন্তু এই আবহাওয়া অধিদপ্তর বা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই জিনিসগুলো উঠে আসতো না। মেনলি এই জিনিসটা সাম্প্রতিক কোশ্চেন, সাথে একটু বেসিক নিয়েও আলোচনা করা হয়েছে এখানে। সো এখন আমরা দেখলাম মূলত হচ্ছে কোন বছরের কোশ্চেন? আমরা দেখলাম হচ্ছে 2021-22 সেশনের কোশ্চেন। এখন আমার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সাধারণ জ্ঞানের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটা হচ্ছে 2021-22 সেশনের কোশ্চেন। এর পরবর্তীতে আমরা যে কোশ্চেনটা দেখব সেই কোশ্চেনটা হচ্ছে 2020-21 সালের কোশ্চেন। সেই কোশ্চেনটাও কিন্তু একই রকমভাবে কঠিন। সো এই কঠিন কোশ্চেনগুলো আমরা দেখলাম, পরবর্তীতে সহজ কোশ্চেনগুলো দেখলাম, সবকিছু মিলেমিশে আমরা একটা ভালো প্রস্তুতির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। সো আজকের মতো এতটুকুই। তোমাদের সাথে 2020-21 সালের কোশ্চেন নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।